হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসে ব্যবসায় পরিচিতি চ্যাপ্টারের প্রথম অর্ধেক বা তার একটু বেশি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশ এবং কিছু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এই পুরোটা সময় জুড়ে আমি আছি মোহাম্মদ নাবিল। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটির এমআইএস ডিপার্টমেন্টে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ব্যবসায়ের পরিবেশ। ব্যবসায় কি আমরা অলরেডি জেনেছি যে মুনাফা অর্জনের জন্য যে কোনো বৈধ অর্থনৈতিক কাজ হচ্ছে ব্যবসায়। আচ্ছা, পরিবেশ কি? পরিবেশ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে যে অবস্থার মধ্যে মানুষ বেড়ে ওঠে বা বসবাস করে সেটাই হচ্ছে পরিবেশ। ঠিক আছে, এটা তো মানুষের জন্য বললাম। তাহলে ব্যবসায়ের জন্য কি? ব্যবসায়ের জন্য হচ্ছে যে অবস্থার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ গঠিত হয় বা পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি বইয়ের ভাষায় একটা সুন্দর সংজ্ঞা বলি তাহলে হবে হচ্ছে যে পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশের প্রকারভেদ। ব্যবসায়ের পরিবেশকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা এমসিকিউতে আসতে পারে, তোমরা মনে রেখো। যথা প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ। এই প্রত্যেকটা নিয়েই আমরা একটি একটি করে আলোচনা করব। ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, প্রকৃতি বলতে কি বোঝায় আমরা তো জানি, তাই না? প্রকৃতি বলতে কি, আমাদের আশপাশে গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল যা আছে সবই তো প্রাকৃতিক উপাদান। অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত যা যা আছে সেগুলোই প্রাকৃতিক উপাদান। ঠিক আছে, তাহলে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠার সময়ের আশপাশে প্রাকৃতিক যেসব উপাদান থাকে এগুলোর সমন্বয়ে গঠিত হয় কি? ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ। আমরা যদি বইয়ের ভাষার সংজ্ঞা বলি তাহলে যে যে প্রাকৃতিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ বলে। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি যে সিলেটে আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠান দিব, তাহলে এর আশপাশে কি কি জিনিস থাকবে? পাহাড় পর্বত থাকবে, কিছু নদী থাকবে, বাকি বনভূমি থাকবে বা ঝর্ণা থাকবে। অর্থাৎ তোমরা যারা সিলেটে গিয়েছো তোমরা জানো কি সিলেটে কিন্তু এগুলোই থাকে। ঠিক আছে, আবার যদি আমরা চিন্তা করি কক্সবাজারে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান দিব, তাহলে কি এর আশপাশে কি থাকবে? ছোট কিছু পাহাড় পর্বত আছে। আবার কি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আছে, সমুদ্র বা সি বিচ। ঠিক আছে, তাহলে এগুলো কি ওখানে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি জিনিস ইনক্লুড হয়? ভূমি, জলবায়ু, প্রাকৃতিক খনিজ সম্পদ, নদ নদী, দেশের আয়তন ও অবস্থান। এটা তোমরা একটু মনে রেখো, এটা তোমাদের জন্য কনফিউজিং হতে পারে। বনভূমি, মৃত্তিকা। মৃত্তিকা বলতে বোঝায় মাটি। এরপর ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়? এটা অবশ্যই তোমরা বুঝতেছো যে এটা টাকা পয়সা রিলেটেড। ঠিক আছে, অর্থনৈতিক পরিবেশ বলতে বোঝায় যে আমি যে জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠানটা দিব তার আশপাশের মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন বা অর্থনৈতিক অবস্থাটা কিরকম। যেমন ধরো আমি আমেরিকা বা খুবই উন্নত কোনো দেশে একটা ব্যবসায় প্রতিষ্ঠান দিতে যাচ্ছি, আমরা জানি কি ওখানকার মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন সাধারণত ভালো, তাদের হাতে টাকা পয়সা অন্যান্য দেশের তুলনায় বেশি থাকে। ঠিক আছে, কিন্তু আমি যদি আবার ভেনিজুয়েলা বা আফ্রিকার কোনো গরিব দেশ বা বাংলাদেশের মতো মধ্যম আয়ের কোনো দেশের কথা চিন্তা করি, এখানে কিন্তু পরিস্থিতি একটু আলাদা। এখানে অনেকের কাছে অনেকের ফিনান্সিয়াল অবস্থা খুবই ভালো, অনেকের অতটা না। ঠিক আছে, তো এইটাই যে আমি যেখানে ব্যবসা প্রতিষ্ঠান দিব তার আশপাশের মানুষের ফিনান্সিয়াল অবস্থাটা কিরকম। তাহলে বইয়ের ভাষায় সংজ্ঞা বললে বলা যায় যে অর্থনৈতিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসার অর্থনৈতিক পরিবেশ বলে। এর মধ্যে কিছু জিনিস ইনক্লুড হতে পারে, যেমন জনগণের সঞ্চয়। সঞ্চয় বলতে বোঝায় তাদের কাছে কি পরিমাণ অর্থ জমা আছে। তারপর জনগণের আয়, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, মূলধন, ব্যাংক ব্যবস্থা, ব্যবসায়ের সুনাম। সুনামটা তোমরা মনে রেখো, এটা তোমাদের জন্য কনফিউজিং। যারা অ্যাকাউন্টিং পড়ছো বা হিসাব বিজ্ঞান পড়ছো তোমরা জানো যে সুনাম ব্যবসায়ের জন্য একটা সম্পদ। তাহলে যেহেতু এটা সম্পদ, সেহেতু এটা অবশ্যই অর্থনৈতিক পরিবেশের মধ্যে আসবে। তারপর ঋণ ব্যবস্থা। ঋণ ব্যবস্থা বলতে বোঝায় যে আমি যেখানে ব্যবসায় প্রতিষ্ঠান দিব
এর আশপাশে ঋণ দেওয়া নেওয়ার সুবিধা কিরকম? ধরো আমি ঢাকায় যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাই এবং আমার অর্থ শর্ট পড়ে, আমি কি করব? ব্যাংক থেকে বা কোনো আনঅফিসিয়াল কোনো মহাজন বা কারো থেকে ঋণ করতে পারবো। কিন্তু আমি যদি মনে করো একটা জঙ্গলে যাই, ওখানে ব্যাংকও নাই, টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে এবং মানুষও নাই, তাহলে আমি ঋণ নেবো কার কাছ থেকে? এইটাই হচ্ছে ঋণ ব্যবস্থা। তারপর ব্যবসায় রাজনৈতিক পরিবেশ। রাজনীতি বলতে কি বোঝায় আশা করি আমরা সকলেই জানি, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি বইয়ের ভাষায় সংজ্ঞা বলি তাহলে কি হবে? যে রাজনৈতিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসার রাজনৈতিক পরিবেশ বলে। তোমরা এতক্ষণে মনে হয় একটা মিল খেয়াল করেছো যে প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু প্রায় একই, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ হয়। দেখো, এই যে এখানে রাজনৈতিক ওয়ার্ডটাকে আমি মার্ক করেছি, এখানে যদি আমি অর্থনৈতিক দেই তাহলে অর্থনৈতিক পরিবেশের সংজ্ঞা হয়। যদি প্রাকৃতিক দেই, প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা হয়। তাহলে তোমাদের যদি সৃজনশীলের ক নম্বরে কোশ্চেন আসে ব্যবসায়ের কোনো একটা পরিবেশ কি, তোমরা কি করবা? পুরা এই সংজ্ঞাটাই দিবা, এই সংজ্ঞাটাই দিবা, কিন্তু এই যে রাজনৈতিক ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এখানে তোমাদের কোশ্চেনের যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা দিবা, তাহলেই পুরো সংজ্ঞাটা হয়ে যায়। আচ্ছা, এরপর রাজনৈতিক পরিবেশের মধ্যে কি কি জিনিস ইনক্লুড হতে পারে? যেহেতু রাজনীতি তাহলে অবশ্যই সরকার ইনক্লুড হবে, এরপর রাজনৈতিক দলগুলা ইনক্লুড হবে, সার্বভৌমত্ব ইনক্লুড হবে, এরপর আইন শৃঙ্খলা ইনক্লুড হবে, রাজ সরকারি নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, লাস্টের তিনটা দেখো, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক কনফিউজিং, এবং এগুলো তোমাদের অবশ্যই মনে রাখা লাগবে। এগুলো তোমাদের এখন 9-10-এ আসবে, এইচএসসি তে আসবে, এবং বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায়ও আসবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। এই তিনটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, ঠিক আছে? আমার সাথেই থাকো। ব্যবসায়ের সামাজিক পরিবেশ। আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি কি মানুষ সামাজিক জীব, ঠিক আছে? তাহলে যেহেতু এটা সামাজিক, অর্থাৎ এর ভিতরে অবশ্যই মানুষ ইনক্লুড হবে। তাহলে ব্যবসায়ের সামাজিক পরিবেশের সংজ্ঞা কি? যে সামাজিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়ের সামাজিক পরিবেশ বলে। এর মধ্যে কি কি জিনিস ইনক্লুড হয়? যেহেতু বলেছিলাম সামাজিক, অবশ্যই ইনক্লুড হবে মানুষ, অর্থাৎ মানব সম্পদ। মানুষের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি এর মধ্যে ইনক্লুড হয়। এরপর ব্যবসায়ের আইনগত পরিবেশ। আচ্ছা, আইনগত পরিবেশ বলতে বোঝায় কি? আমি যেখানে আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানটা দিব, এর ওই জায়গায় কি কি আইন চলমান আছে, বা আমার ওখানে ব্যবসায় প্রতিষ্ঠান দিতে হলে আমার উপর কি কি আইন কার্যকর হবে, বা আমার কি কি আইনের নিষেধ বা বিধি মেনে চলতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। তাহলে সংজ্ঞা কি? যে আইনগত অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলে, ঠিক আছে? আচ্ছা, আগে আমি তিনটা জিনিস মার্ক করেছিলাম। ওখানে হচ্ছে তিনটা জিনিস কি কি ছিল তোমার? একটা ছিল হচ্ছে দেশের আইন শৃঙ্খলা, আরেকটা ছিল কি সরকারি নীতি, ঠিক আছে? আর এখানে দেখো সকল ধরনের আইন ইনক্লুড হয়। তাহলে যদি বলে আইন শৃঙ্খলা, ওইটা বলতে বোঝায় যে আমার দেশের মধ্যে সরকার কি কি আইন দিয়ে রাখছে, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, ওখানে পরিস্থিতি ঠান্ডা আছে নাকি মানুষের মধ্যে মারামারি হানাহানি চলছে, এটা দিয়ে বোঝায় পুরা দেশের আইন শৃঙ্খলা। কিন্তু ওইটা কিন্তু আইনগত পরিবেশের উপাদান না, ওইটা কিসের উপাদান? রাজনৈতিক পরিবেশে। তাহলে আইনগত পরিবেশের উপাদান কোনগুলা? আইনগত পরিবেশের উপাদান হচ্ছে তোমার একটা দেশের স্পেসিফিক সবগুলা আইন, ঠিক আছে? যেমন ধরো আমদানি আইন, রপ্তানি আইন, ব্যবসায়ের আইন, বা ট্যাক্স রিলেটেড আইন, এই আইনগুলা, ঠিক আছে? কিন্তু আইন শৃঙ্খলা না। তারপর আমদানি নীতি। আমদানি নীতি কি বলতে কি বোঝায়? যে আমি আমদানি করলে ওটার উপর কি কি বিধিনিষেধ মানতে হবে। তারপর দ্বিপাক্ষিক চুক্তি, এটাও এমসিকিউতে আসতে পারে, মনে রেখো। আচ্ছা, তাহলে আমি কি বললাম? যে আইন শৃঙ্খলা এটা কিসের হবে? রাজনৈতিক পরিবেশ। আবার সরকারি নীতি, সরকার, তাহলে ওইটা কি হবে? রাজনৈতিক পরিবেশ। কিন্তু যদি বলা হয় যে কোনো ধরনের আইন, ওইটা কি? আইনগত পরিবেশ। বা আমদানি নীতি, এটা কি? আইনগত পরিবেশ, ঠিক আছে? তারপর প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি কি তোমরা সকলেই জানো, প্রযুক্তি বলতে বোঝায় টেকনোলজি, ঠিক আছে?
তাহলে আমি যেখানে ব্যবসায় প্রতিষ্ঠান দিচ্ছি ওখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তির কি অবস্থা, এটাই হচ্ছে ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশ। তাহলে আমি যদি সংজ্ঞা বলি তাহলে কি হবে, ওই একই সংজ্ঞাই, যে প্রযুক্তিগত অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশ বলে। এর মধ্যে কি কি জিনিস আসে? প্রযুক্তি ও কারিগরি শিক্ষা। তোমরা জানো যে সরকার কারিগরি শিক্ষার উপর খুব ফোকাস দিচ্ছে। তো এই কারিগরি শিক্ষা কিসের উপাদান? প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তারপর আরেকটা কি? প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান সমূহ। ধরো এমন এমন ব্যবসায় প্রতিষ্ঠান যেগুলো প্রযুক্তির উপর খুব বেশি ডিপেন্ড করে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে এভাবেই আমরা 6টা পরিবেশ সম্পর্কে শিখলাম। এখন আমরা শিখলাম কি, নরমাল ইন টোটাল বিভিন্ন ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে। এখন আমরা জানবো এইগুলোর বাংলাদেশের উপর ইফেক্ট কিরকম, ঠিক আছে। তো এরকম আমরা 6টা নিয়ে শিখবো। প্রথমে রাজনৈতিক উপাদান। আমরা অবশ্যই জানি যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিরকম, এক কথায় ভালো না, ঠিক আছে। রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল। এখানে রাজনৈতিক দলের মধ্যে কোন্দল লেগে থাকে, মারামারি, হরতাল, ধর্মঘট, কয়দিন পর পর সরকার পরিবর্তন হয়, ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক সমস্যা বাংলাদেশের মধ্যে আছে। এই সমস্যাগুলো হচ্ছে ব্যবসায়ের উপর নেগেটিভ প্রভাব ফেলে, ঠিক আছে। তো এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশটা বাংলাদেশে ভালো হবে। এরপর বাংলাদেশের আইনগত পরিবেশ। বাংলাদেশের আইন অনেক কিছুই আছে কিন্তু আইনগুলোর ওভাবে মানে কেউ মানে না, ঠিক আছে। তো আইনগুলো কঠোর না। তো এর জন্য কি করতে হবে? আইন সংস্কার করতে হবে এবং বাংলাদেশে দুর্নীতি একদম ভরে গেছে, তো দুর্নীতি দমন করতে হবে এবং সন্ত্রাস রোধ করতে হবে, ঠিক আছে। তারপর কি? ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশ। আমরা যদি বাংলাদেশের আশপাশে এশিয়ার মধ্যে যেসব দেশ আছে, ইন্ডিয়া, চীন, এগুলোর সাথে তুলনা করি তাহলে আমরা বুঝতেই পারি যে বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে কতটা পিছিয়ে আছে, ঠিক আছে। বাংলাদেশে দক্ষ কর্মীর অভাব। কর্মী আছে অনেক, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কর্মী অনেক আছে কিন্তু তাদের প্রপার ট্রেনিং নাই। তারপর বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় উন্নত যন্ত্রপাতির অনেক অভাব, তারা প্রযুক্তির ব্যবহার নিয়ে একদমই অনজ্ঞ, ঠিক আছে, একদম অজ্ঞ আর কি, তারা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানে না। তো এগুলোই হচ্ছে বাংলাদেশের প্রযুক্তিগত পরিবেশ। তারপর বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, কারণ বাংলাদেশ এক নদীমাতৃক দেশ, প্রচুর নদী আছে, পাহাড় পর্বত আছে, বনভূমি আছে, ঠিক আছে। তো বাংলাদেশের প্রাকৃতিক উপাদান অনেক আছে, খনিজ খনিজ সম্পদ অনেক আছে, তোমরা অবশ্যই জানো। তারপর এরকম বিভিন্ন দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ। তারপর বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক দিক দিয়ে জানো বাংলাদেশ কিছুটা ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। তো ব্যাংক ব্যবস্থা, তারপর বিনিয়োগের মানসিকতা, সরকারের সহযোগিতা ইত্যাদি দিক দিয়ে বাংলাদেশ একদম পিছিয়ে আছে। এগুলো যদি ইমপ্রুভ করা যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে অবকাঠামোগত অনেক উন্নতি হবে। তো বাংলাদেশের সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে কি ছিল? মানুষ, হ্যাঁ। এখন আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, তো মানুষের অভাব নাই, অনেক বেশি আছে। তারপরে এই মানুষ মানুষ যেমন বেশি আছে এবং মানুষের মধ্যে ডাইভার্সিটি আছে, তাদের ঐতিহ্যের দিক দিয়ে বাংলাদেশ অনেক সমৃদ্ধ। তো বাংলাদেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে বলার কিছু নেই, যে বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ। আবার বাংলাদেশের মানুষ কাজ করতে পছন্দ করে, পরিশ্রমী, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের সামাজিক উপাদান। তো এগুলোই ছিল এই চ্যাপ্টারের বাকি অংশ। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? আমরা এই চ্যাপ্টার যখন শুরু করেছিলাম একদম প্রথমেই শিখেছিলাম যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, ঠিক আছে। তারপর ব্যবসায়ের উৎপত্তি কি থেকে? ব্যবসায়ের উৎপত্তি মানে হচ্ছে ব্যবসা কিভাবে শুরু হয়েছে, এটাও আমরা শিখেছিলাম যে নরমালি অভাব বোধ থেকে ব্যবসায়ের উৎপত্তি। কারণ কি, দেখো আমার যদি কোনো কিছুর অভাব না হয় তাহলে আমি কোনো কিছু কিনবো না, তাহলে যদি কেনা বেচাই না হয় তাহলে ব্যবসা কিভাবে? তো এটাই, ব্যবসায়ের উৎপত্তি কি থেকে? অভাব বোধ থেকে। তারপর কাগজি মুদ্রার প্রচলন কোন যুগে শুরু হয়? এটা কিন্তু একটা আমাদের ওখানে একটা চার্ট করা ছিল 3টা যুগ নিয়ে।
ঠিক আছে? তো ওখানে বিভিন্ন চার্টে বিভিন্নটা উল্লেখ করা ছিল কোন যুগে কি কি ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। ওখানে কিন্তু এটা স্পষ্ট লেখা ছিল। তা কাগজী মুদ্রার প্রচলন কোন যুগে হয়? অপশন এ তে আছে আদি যুগ, তারপর বি আছে প্রাচীন যুগ, এই দুটো একই। তারপর সি আছে মধ্যযুগ এবং ডি আছে আধুনিক যুগ। এখানে স্পষ্ট লেখা ছিল চার্টে যে মধ্যযুগে কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়। পুকুর থেকে মাছ ধরা কোন শিল্প? আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি পড়ানোর সময় এক্সপ্লেইন করেছিলাম যে পুকুর থেকে মাছ ধরা, নদী থেকে মাছ ধরা ও পুকুরে মাছ চাষ দুইটা আলাদা। নদী থেকে মাছ ধরলে ওইটা হয় হচ্ছে তোমার নিষ্কাশন শিল্প, কিন্তু এখানে বলছে কি পুকুর থেকে মাছ ধরা। এটা উপরে মনে হতে পারে আমি যে মাছ ধরে নিয়ে আসতেছি এটা উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প, কিন্তু আসলে না। কারণ পুকুর কি, পুকুর হচ্ছে একটা কৃত্রিম জিনিস, সেটা পুকুর মানুষ কাটে, ঠিক আছে? এরপর ওখানে মাছের পোনা ছাড়ে, অর্থাৎ এখানে মাছ চাষ করে, নিজে চাষ করে নিজেই উৎপাদন করছে এবং ওইটা নিয়ে আসছে। তাহলে কি পুকুর থেকে মাছ ধরা বলতে বোঝায় যে এটা হচ্ছে তোমার প্রজনন শিল্প। কারণ কি, প্রজনন শিল্প বলছিলাম কি, উৎপাদিত পণ্য থেকে আবার পণ্য উৎপাদন করা যায়। আমি মাছ উৎপাদন করছি এবং মাছ বংশবৃদ্ধি করছে ডিম দেওয়ার মাধ্যমে, ওই ডিম থেকে আবার পোনা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি এটা প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। তারপর আরেকটা এমসিকিউ আমরা পড়ি। জনাব তাশফিক আলু উৎপাদন করে বেশ কিছুদিন গুদামজাত করে রাখেন, তার এ কাজটি কোন বাধা দূর করে? ঠিক আছে, তাহলে তার জনাব তাশফিক কি করে? আলু উৎপাদন করে এবং তার এই উৎপাদিত আলু বেশ কিছুদিন গুদামজাত করে রাখে। তাহলে এখানে মেইন ওয়ার্ডটা কি? গুদামজাত করা, ঠিক আছে? আমি এই আগে পড়িয়েছিলাম যে বিভিন্ন বাণিজ্যের বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের বাধা দূর করে, ওখানে কিন্তু ছিল গুদামজাত কোন বাধা দূর করে। তাহলে কি ওখানে গুদামজাত কোন বাধা দূর করে? সময়গত, কারণ আমরা গুদামে এক সময় উৎপাদন করে রেখে দিই এবং অনেক সময় অতিবাহিত হওয়ার পর গুদাম থেকে বের করে আবার সেল করি, ঠিক আছে? তাহলে গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। তারপর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কোনটি? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলতে বোঝায় উৎপাদন শিল্প, ঠিক আছে? উৎপাদন শিল্প কি কি ছিল? উৎপাদন বা আরেকটা নাম ছিল যান্ত্রিক শিল্প বা সার্জন শিল্প। ওখানে কি কি ছিল? যে একটা বড় প্রসেস যেটার মাধ্যমে আমি কাঁচামালকে একদম ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে কি কি আছে? পুকুর থেকে মাছ, এটা হবে না। এটা হচ্ছে একটু আগে আমি বললাম মাটির তলদেশ থেকে খনিজ, এটা উত্তোলন শিল্প। বন থেকে কাঠ, এটা উত্তোলন বা নিষ্কাশন শিল্প। তাহলে বাকি আছে কোনটা? ইক্ষু থেকে গুড়। ইক্ষু মানে হচ্ছে আখ, আখ হচ্ছে আমরা কাঁচামাল, এটাকে বিভিন্ন প্রসেসের মধ্যে যাবে, মানুষের শ্রম যাবে এবং যান্ত্রিক শক্তি যাবে, এগুলো দেওয়ার পর এই আখ থেকে আমরা গুড় উৎপাদন করব। তাহলে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা উৎপাদন শিল্প। তারপরের কোশ্চেন, বিজনেস টু বিজনেস কোনটি? এটাও কিন্তু একদম তোমাদের বইয়েও উল্লেখ আছে এবং আমিও পড়িয়েছিলাম। বাণিজ্যকে বলা হয় বিজনেস টু বিজনেস, এটা হচ্ছে বাণিজ্যের অপর নাম। আজকে এই পর্যন্তই ছিল। সব সবাইকে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।